শুভ সকাল বন্ধুরা। আজকে একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা সবাই অনেক ভালো থেকো, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর এই বলে আজকের ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করলাম। কালকে জামা কাপড় কাচিনি, তার জন্য প্রচুর জামা কাপড় জমে গেছে। তোমরা তো জানোই আমার কত জামা কাপড় বেরোয় ডেইলি, মানে প্রচুর জামা কাপড় বেরোয়। আর একদিন যদি জামা কাপড় না কাচি তাহলে অনেক জামা কাপড় বেরোয়। তো সকালবেলা উঠেই জামা কাপড়গুলো কাচতে বসলাম। আর সকালবেলা উঠে দেখলাম বেশ রোদ, আর আজকে সকাল থেকে ভীষণ গরম পড়েছে। রোদটাও জাঁকিয়ে রোদ পড়েছে। কে বলবে যেটা আষাঢ় মাস, বর্ষাকাল, কেউ দেখলে বলবেই না এত রোদ উঠেছে। তো ভাবলাম সকাল সকাল যদি উঠে জামা কাপড়গুলো কেচে মেলে দিই, তাহলে সমস্ত জামা কাপড় মোটামুটি 2-2.5টার মধ্যে শুকিয়ে যাবে। আর বৃষ্টির দিন কখন আবার রোদ উঠবে, কখন বৃষ্টি আসবে, জামা কাপড় কিচ্ছু শুকোবে না এতগুলো। তো সেই ভেবে সকাল সকাল উঠেই জামা কাপড়গুলো কাচতে শুরু করে দিয়েছি। তো কেচে সমস্ত জামা কাপড় কিন্তু ছাদেই মেলবো। তো তোমাদের দাদাভাইও উঠে গেছে, উঠে ও বাজার চলে গেছে, আর ও চলে গেল, আর আমি এই ফাঁকে কাচতে বসে গেলাম ঝপাঝপ করে। তো রোজকার জামা কাপড় অতটা নোংরাও হয় না, সার্ফে তো দিতেই লাগে, কারণ আমি না কোনো সময় সার্ফের জামা কাপড় ছাড়া, মানে কাঁচা জামা কাপড় ছাড়া জলে ধোয়া জামা কাপড় না পরতে পারি না। অনেকে দেখবে জল কাচা করে জামা কাপড় পরে, কিন্তু আমি বা আমার ছেলে না কোনো দিন পারি না। সব সময় জামা কাপড় সার্ফে কেচেই জামা কাপড় পরি সব সময়। আমার মানে ঘৃণা লাগে জলে কেচে জামা কাপড় পরতে। তো সেই জন্যে আর কি আরও জামা কাপড় বেরোয়। সারাদিনে 2-3টে নাইটি চারি, গা মোছা আছে, ছেলের জামা প্যান্ট আছে, বিছানার চাদর, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে অনেকগুলো জামা কাপড়। তো সেগুলোই এখন কাচতে বসেছি। তা ভয়েসটা যেহেতু তোমাদের পরে দিচ্ছি, সেই জন্যে একটা কথা বলি। সকালটা শুরু হয়েছিল সত্যি খুব ভালো নিয়ে, আনন্দ নিয়ে তোমাদের সাথে ভিডিও করব। সত্যি কথাই, মানে সকালবেলা উঠেই চিন্তা করি যে কীভাবে ভিডিও শুরু করব, কীভাবে করলে ভালো লাগবে তোমাদের, এই নিয়ে না শুরু করেছিলাম। কিন্তু মানে কি বলবো, বেলা যত বাড়লো মনটা এতটাই খারাপ হয়েছে, মানে কি বলবো তোমাদের। আজকে বাড়িতে প্রচুর অশান্তি হয়েছে গো, তোমাদের দাদা ভাই শাশুড়ি সবার সাথে, দুজনের সাথেই, মানে কোনো কথা নেই। মানে কি বলবো তোমাদের, হয়তো এগুলো বলা ঠিক না, কিন্তু তবু বলছি। আমি না কোনো সময় কারোর সাথে চুলকিয়ে ঝগড়া অশান্তি করি না গো, কোনো সময় করি না। আমি নিজের মতো নিজে কাজকর্ম, রান্না বান্না, এইসব নিয়েই সবসময় থাকতে আমি ভালোবাসি। আমি কারোর কোনো ঝামেলায় যাই না। কিন্তু আমাকে যদি কেউ চুলকিয়ে কোনো কথা বলে, বা আমার বাপের বাড়ি বা মা বাবা কেউ তুলে কোনো কথা বলে, আমি কিন্তু তাকে ছাড়ি না। সে আমার যেই হোক, সে তোমাদের দাদাভাই হোক আর বা যেই হোক শ্বশুরবাড়ি, আমি কিন্তু ছাড়ি না। কেন ছাড়বো বলো? আমার বাপের বাড়িতে কেউ নেই, মা আছে, বাবা নেই। তো তাদের সম্বন্ধে যদি কেউ কোনো কথা বলে, সেটা কিন্তু প্রচুর কষ্ট লাগে, গায়ে লাগে। আজকে তোমাদের দাদাভাইও পর্যন্ত আমাকে ছাড়লো না আমার মার সম্বন্ধে বলতে, আমার বাপের বাড়ির সম্বন্ধে বলতে, যেটা আমার আজকে অন্তরে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে। আজকে সকাল থেকে মানে দিনটা শুরু করছিলাম খুব আনন্দ নিয়ে, খুব ভালোভাবে, কিন্তু দুপুরবেলায় এতটাই কান্নাকাটি করেছি, এতটাই কান্নাকাটি করেছি, মানে কি বলবো তোমাদের, খুব কষ্ট হয়েছে। আমার যখন কষ্ট হয় না, আমি মানে কাউকে কোনো কথা বলি না, আমি ঈশ্বরকে জানাই। যখন আর আমি পারি না, আমার যখন মানে বুক ফেটে, মন ফেটে, চোখের জল বেরিয়ে আসে, তখন আমি সত্যিই ভগবানকে জানাই, সমস্ত কিছু ভগবানকে জানাই, যে ভগবান তুমি বিচার করো। অকারণে আমি কারোর সাথে ঝগড়া শান্তি করি না, কিন্তু যদি মানে অকারণে আমার পিছনে কেউ কিছু বলে, তখন আমি তার কথাও শোনাই, তাকে আমি প্রতিবাদও করি। আজকেও ঠিক সেম সেই একই জিনিস হয়েছে। সকালবেলা উঠলাম, চা করলাম, ভাত বসালাম, তোমাদের দাদাভাইকে টিফিন করে দিলাম, তারপরেই শুরু হয়ে গেল ঝামেলা। কোন কথা থেকে কোন কথায় চলে গেল, মানে রান্না বান্নার কথা থেকে শুরু হয়ে চলে গেল আমার বাপের বাড়ি। তোমাদের দাদাভাই বলছে আমার মাকে, মানে কি বলবো, নোংরা কথা, বাজে কথা আমি মুখে আনতে পারবো না গো, এখানে সেটা বলা নিষেধ, আমি বলতে পারবো না, মানে আমি বলতেই পারবো না এত বাজে কথা। সেই সব বলেছে, আমার তখন গায়ে লেগেছে, মন খারাপ লেগেছে। আমার মা যে 1.5 মাস ধরে ছিল, সেটা নিয়েও আজকে অনেক কথা বলেছে। তোমাদের দাদাভাই আজকে স্পষ্ট বলে দিল যে যার যার বাড়িতে তার তার থাকাটাই ভালো। 2-4 দিন আসবে, 2-4 দিন থেকে চলে যাবে। টাকা পয়সা দিলে সেখানেই খাওয়া দাওয়া রান্নাবাড়ি নিজের বাড়িতে করবে। আমার বাড়িতে এসে এতদিন থাকা পছন্দ নয়, আমি পছন্দ করি না কারোর এসে থাকা।
তো কথাটা কাকে বললো? নিশ্চয়ই আমার মাকেই বলেছে। আমার মা ১.৫ মাস ধরে ছিল। কিন্তু মা তো নিজের ইচ্ছেই ছিল না গো। আমি আমার মাকে আটকে রেখেছিলাম যে আমি গিয়ে তো বাপের বাড়ি থাকতে পারি না। তো মাই আমার কাছে থাকুক ১.৫টা মাস। তাহলে অনেক দিকে অনেক সুবিধা হবে। টাকা পয়সারও একটু মানে সেফ হবে। আর মাও আমার সাথে সময় কাটাবে। মাও বাড়িতে একা থাকে। মন মেজাজও মার খারাপ থাকে। একা, একা থাকে। তার থেকে আমার কাছে থাকলে মার মনটা ভালো লাগবে। এইসব চিন্তা করেই কিন্তু মাকে এতদিন আমার কাছে রেখেছি। অন্য কিচ্ছু না। তো তোমাদের দাদা স্পষ্টভাবে এই কথাটা বলাতে আজকে খুব কষ্ট হয়েছে। তাছাড়া ২-৪টে খুব বাজে, বাজে ভাষায় কথা বলেছে, যেটা আমি এখানে বলতেও পারবো না, উচ্চারণও করতে পারবো না। তারপরে মানে বলছে তোমাদের দাদাভাই যে আমার মা নাকি আমাকে মানে বাজে কথা মানে কুবুদ্ধি দিয়ে গেছে, যাতে আমি রান্না বান্না না করি, সংসারে কাজকর্ম না করি, এইসব কথাবার্তা। মানে আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, অকারণে এইসব কথাগুলো। তার সাথে শাশুড়িও আছে, যা তা কথা। মানে আগুনে ঘি ঢাললে যেরকম হয় না, আমার শাশুড়ি ওরকম আগুনে ঘি ঢালছে, ছেলেকে বলছে আর কি। তো মানে কী বলবো, আমার আজকে আমি নিজের প্রতিবাদ সবসময় নিজে করি। আমার বিয়ে হয়েছে আজকে এত বছর, একটা দিনের জন্য আমার মনে হয় না যে আমার স্বামী আমার পাশে ছিল, আমার স্বামী আমায় কোনো বিষয়ে সাপোর্ট করেছে, ভরসা দিয়েছে, বল দেখিয়েছে। কোনো দিন না, কোনো দিন না। আমি আগে কোনো কথা বলতাম না, চুপচাপ কষ্ট সহ্য করে চোখের জল ফেলতাম। কিন্তু আজকে না, মানে এখন কী হয়, আমাকে কেউ কিছু বললে, আমার বাড়ির সম্বন্ধে কেউ কিছু বললে, আমি নিজের প্রতিবাদ নিজে করি। কারণ আমি জানি আমার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতন কেউ নেই। সেই কারণের জন্যে আমি কিন্তু নিজের প্রতিবাদ সবসময় নিজে করে চলি। তোমাদের দাদাভাইয়ের নীতি ঠিক নেই। সব সময় মানে কেউ কিছু ছোট কথা বলল, বড় কথা বলল, যেরমই কথা বলুক না কেন, কোনোদিন না সঠিক বিচার করে না। সবসময় দোষ আমারই থাকে, ভুল আমারই থাকে। আমি সবসময় ভুল কাজ করি, ভুল কথা বলি, ভুলভাবে চলি, এটাই সবসময় বলে। তো সেটাই আমার খুব কষ্ট লাগে যে স্বামীরা তো বউকে সাপোর্ট করে, বউদের পাশে থাকে, সবসময় সব কিছুর ভরসা দেয়। কিন্তু আমার কপালটা এমনই, কোনো দিন আমি সেই বল, ভরসা, সাহস কোনো কিছুই আমি পাইনি। আমি মানে কীভাবে যে এতটা বছর লড়াই করে চলছি, সে সত্যিই ভগবান ছাড়া আর আমি কেউ বুঝবে না আমার কষ্টটা। আর এই ১.৫টা বছর ধরে যে এত লড়াই করছি, তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশে এতটুকু নেই, এতটুকু নেই। এতটা কষ্ট করে মাকে দেখি, যেভাবেই হোক করি, তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশে নেই। সত্যি কথাই পাশে নেই। কিন্তু ভগবানের দোহাই দিয়ে বললাম। আমি বলতাম না তোমাদের দাদাভাইয়ের সামনে এই কথাগুলো, কিন্তু আজকে বাধ্য হয়ে বলতে বাধ্য হলাম। কেন, তোমরা হয়তো ভাববে যে আমি খুব ভালো আছি, হ্যাপি আছি, কিন্তু আমার অন্তরে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট। কষ্ট পেতে, পেতে, পেতে আজ আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। মন আমার অনেক শক্ত হয়ে গেছে। আজ আর আমার কোনো মানে সেই জায়গাটা নেই। তবু তো মানুষ, মন তো খারাপ হতেই পারে, কষ্টও মানুষের কথায় লাগতেই পারে, তাই না বলো? কিন্তু সব কিছু মেনে নিয়ে শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি এখানে রয়েছি। না, আমি কোন দিন কোথায় চলে যেতাম আমি হয়তো নিজেই জানি না, সত্যি কথা। তো সকাল সকাল তোমাদের কথাগুলো আমি বলতাম না, কিন্তু আমার সত্যি আমি বরের সম্বন্ধে কথাগুলো না বলে থাকতে পারলাম না। সবগুলো শেয়ার করলাম, তোমাদের কাছে বললাম। আমার খুব কষ্ট হয়েছিল আজকে। চান করে এসে ঘরে অনেকক্ষণ শুয়েছিলাম, খুব কান্নাকাটি করেছি। মাকেও না আজকে সকাল থেকে ঠিকমতো ফোন করতে পারিনি, মনটা এত ডিস্টার্ব হয়ে গেছে। কিন্তু দেখো, যতই মন আমার খারাপ হোক, আমি সারাটা দিন ধরে কিন্তু ভিডিও করে গেছি কন্টিনিউ। মনটার মধ্যে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু তবুও আমি ভিডিও করে গেছি যে না, ভিডিও করা আমি বন্ধ করবো না। যখন আমার শরীর অসুস্থ হবে, শরীর খারাপ হবে, আমি চলতে ফিরতে পারবো না, তখন আমি ভিডিও করবো না। নয়তো আমি বাকি সময় ঠিক আমি কষ্ট মষ্ট করে, মন খারাপ হোক, যাই হোক, আমি কিন্তু ঠিক ভিডিও করে যাব। এই সব চিন্তাভাবনা করেই আজকে ভিডিওটা সারাদিন যতটা পেরেছি আমি করেছি। তো সকাল সকাল তোমাদেরও এত কথা বলতে সত্যিই ভালো লাগে না, তবু বলে ফেললাম গো। বললাম না, তোমরাই হলো আমার বন্ধু, তোমরাই আমার পরিবার, তোমাদের বলবো না তো কাকে বলবো বলো? তো এদিকে সকালে উঠে কিন্তু সব কাজকর্ম সারলাম, বাসি জামাকাপড় ছাড়লাম, নিজে ফ্রেশ হলাম। তারপর দেখো রান্নাঘরে এসে এখন লিকার চা বসিয়েছি। তো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে, আর আমি ভাবলাম চলো লিকার চাটা তো করে রাখি, তারপরে আবার দুধ চাটা আর কি করবো। তো সকালবেলা উঠে একটু চা না খেলে না কোনো কাজে না আমি এনার্জি পাই না। মানে আপনে হতে মানে কাজ করতে করতে না শরীর হঠাৎ ক্লান্ত হয়ে পড়ে, তখন যদি একটু চা খাই শরীরটা আমার বেশ ফ্রেশ লাগে, আমি আবার কাজের এনার্জি পাই। তো সেই জন্য দেখো সকাল সকাল আগে চা করলাম, কাপ গ্লাস সব ধুয়ে একদম রেডি, মানে একদম মগের থেকে চা ঢালবে যে যার মতন আর খেয়ে নেবে। এর থেকে আর কত সুবিধা, কতটা আমি করবো বলো? আমার তো মুখে তুলে গ্লাস ধরে খাইয়ে দেওয়া তো আর সম্ভব না বলো?
তোমরাই দেখো আমি কতটা সুন্দরভাবে সব গুছিয়ে আমি করি, কিন্তু তবুও আমার নাম নেই, আমি নাকি কিছুই করি না সংসারের জন্য, এরকম বদনাম। তো এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে এসছে, অনেক জিনিসই নিয়ে এসছে, তো এগুলো সব তুলে তুলে লাগছে। দেখো এখানে তোমার কুমড়ো ক্যাপসিকাম এনেছে, আর ওদিকে দেখো কেলগস মুড়ি কমপ্ল্যান নিয়ে এসছে। তারপরে এদিকে তো অনেকগুলোই মুদিখানার থেকে জিনিস এনেছে। তো আমি, তোমার দাদাভাই বার করলো না বলে আমি আবার একটা একটা করে দেখো সব বার করছি। এখানে ছাতু, মটর ডাল, বড়ি থেকে শুরু করে পোস্ত, নিরামিষে একটু পোস্ত লাগে তো সেই জন্য পোস্ত নিয়ে এসছে। তারপরে দেখো এদিকে অনেকগুলো বাজারে নিয়ে এসছে, বিস্কুট, সাদা তেল, সর্ষার তেল, ব্রিটানিয়া থিন অ্যারারুটের বিস্কুট সব নিয়ে এসছে। আমাদের বাড়িতে না বেশিরভাগই না ফরচুনের তেলটাই বেশি খায়, ভালো তেলটা, তো সেগুলো নিয়ে এসছে। আর তারপরে এদিকে দেখো কমপ্ল্যান নিয়ে এসছে, সবজি বাজার, পটল সবই নিয়ে এসছে। এখানে চিনি এনেছে, তো মোটামুটি সবই বাজার নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে দেখো সাদা বেগুন, পটল, কাঁচা লঙ্কা এইগুলোও নিয়ে এসছে। তো আজকের কাঁচা সবজি বলতে এইটুকুনি এনেছে, তো আমি ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী বাজার এনেছে। তো চাটা খেয়ে একদম কাজে হাত দিলাম, আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি, তোমাদের দাদাভাইকে না একটু আলু ভেজে দেবো আর বেগুন মানে ভেজে দেবো। আর এখানে কালকে রাত্রিবেলাতে রুটি ছিল, তো সেই রুটিগুলো সমস্ত ফ্রিজেই ছিল। তো তোমাদের দাদাভাই বললো রুটিগুলো একটু গরম করে দাও, গরম করে আমায় দিয়ে দাও, আমি দোকানে নিয়ে গিয়ে খেয়ে নেব। তো সেই জন্যে দেখো গরম করে দিচ্ছি রুটিটা। আর ছেলেকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি, ছেলে এত ক্যামেরা নাড়ায় না, সত্যি কথা, ওকে অনেক বলেছি যে তুই এত ক্যামেরা নাড়াবি না, ঠিক করে ধর, কিন্তু এত ক্যামেরা নাড়ায় কি বলবো আর তোমাদের। তো রুটিগুলো একটু গরম করে দিলে খুব ভালো। আর তাছাড়া অত রাতের রুটি এগুলো আর বাসি আর কী হিসেবে বলবো বলো, একদমই টাটকা রুটিগুলো। আর আটা ময়দা মিশিয়ে আগের দিন রাতে না রুটি করেছিলাম, তো রুটিগুলো না বেশ নরম হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল রুটিগুলো। তো ফ্রিজের ঠান্ডা একটু শক্ত হয়েছে বটে, কিন্তু ওই যে গরম করলাম যে রুটিগুলো হয়ে গেল একদম নরম। তো আলু ভাজাটা হয়ে গেছে, তারপর দেখো দুটো বেগুন ভাজছি, এগুলো সমস্ত টিফিন বক্সে তোমাদের দাদাভাইকে একদম গুছিয়ে আমি দিয়ে দেবো। তো সকালে যে জামা কাপড়গুলো মানে কেচে মেলেছিলাম, হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়ে গেছে। তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি ছাদে যাও, গিয়ে জামা কাপড়গুলো তোলো, যাও শুকিয়েছে সব ভিজে যাবে। তো জামা কাপড় সবই শুকিয়ে গেছিলো, নাইটির গলাগুলো একটু একটু ভিজা, তো ওগুলো হাওয়ায় রাখলে শুকিয়ে যাবে। চাদরগুলোও শুকিয়ে গেছিলো, শুধু ভেজা ছিল ছেলের জামা প্যান্টগুলো, ওগুলো একটু মোটা গেঞ্জির, তো সেই জন্য ওগুলো ভিজা ছিল। তো ছেলেও সাথে এসেছিলো, আর ছেলেকে বললাম বাবু তাহলে তুই যখন এলি তাহলে ক্যামেরাটা ধরে দে, কারণ বৃষ্টির মধ্যে তো ফোনটা নিয়ে ছাদের মধ্যে যেতে পারবো না, ফোনটার মধ্যে জল লেগে যাবে। তো সেই জন্যে ছেলেকে দিয়ে ক্যামেরাটা ধরালাম। তো সমস্ত জামা কাপড়গুলো দেখো এখন তুলে নিচ্ছি, নিচে যাব, নিচে গিয়ে বারান্দা দিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ এখানে আর রেখে লাভ নেই। আর যা হয়েছে টেনে গেছে, জামা কাপড় অনেকটাই টেনে গেছে, শুকিয়ে গেছে আর কি। রোদটা আজকে সকাল থেকে খুবই ভালো দিয়েছিল। তো সমস্ত কিছু কেটে কুটে একেবারে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর রান্না
কেটে কুটে গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে, আর রান্না বলতে হবে, ভাত তো কমন হবেই, আর টমেটো দিয়ে মটর ডাল হবে, আর আলু পোস্ত হবে, আর তোমার বড়ি দিয়ে, আর তোমার মুগের ডাল ছিটিয়ে লাউ ঘন্ট হবে, ঠিক আছে। আর আমরা এই আমের চাটনি হবে। তো এর মধ্যে আমার লাউ ঘন্ট হয়ে গেছে, টমেটোর ডালটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু পোস্তটা বসাবো, আর আম কেটেছি, আমের চাটনিটা বসাবো। আমের চাটনিটা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দেবো, আর আলু পোস্তটা গ্যাসে করলে আমার রান্না পুরো কমপ্লিট, ঠিক আছে। চলো, একবার রান্না হয়ে গেলে তারপর তোমাদের একবার দেখিয়ে দেবো। নিরামিষ রান্না তো, সেই জন্য তোমাদের তরকারি কাটা, সবজি কেটে কুটে গুছানোটা আর তোমাদের আর দেখাচ্ছি না। আর সকালবেলা টাইমে অনেকটা তাড়া থাকে, সেই কারণের জন্য আরও দেখাতে পারছি না। আর তোমাদের দাদাভাইকে রুটি আর আলু ভাজা দিয়ে দিলাম, রুটি ছিল ফ্রিজে, কালকে রাতে 11টায় করেছিলাম, সেই রুটি আর আলু ভাজা, ঠিক আছে। চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলি। তো এখানে দেখো আমার রান্না পুরো কমপ্লিট। এখানে ভাত করেছি, এই ভাতটা কালকের রয়েছে, মিশাতে ভুলে গেছি। এখানে ডাল সিদ্ধ, এখানে দেখো লাউ ঘন্ট, মটর ডাল টমেটো দিয়ে, এটা হলো আলু পোস্ত, আর এটা হলো করিস না, আর এটা হলো আমের চাটনি, ঠিক আছে। এই হলো আমার আজকের রান্না। তো রান্না বান্না কমপ্লিট হওয়ার পর ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে নিই। সকালবেলাতে কিছু বাসন মেজেছি, তারপর কাল রাত্রেরও বাসন মেজেছি, সমস্ত চুবড়ির মধ্যেই ছিল। কোনো বাসনগুলোই না গোছানো আর হয়নি সকালবেলা উঠে। সকালবেলা তাড়া থাকে না, রান্নার এই দোকান যাবে সেই সবের জন্যে, তো সেই জন্য বাসনগুলো দেখো এখন গুছোচ্ছি। আর কালকে রাত্রিবেলাতে না অনেকগুলো কাজ করেছিলাম, তার জন্য বাসনগুলো আরোই গোছানো। ওই যে কালো রঙের ঝুড়িটা দেখছো বাসনের, ওটাকে কালকে ভালো করে না রাত্রিবেলা সাবান দিয়ে মেজেছি। তারপর আমার রান্নাঘরে যে স্টিলের যে তাকটা রয়েছে না, মানে বাসন রাখার যে তাকটা, মানে থালা বাটি গ্লাস, সেটাকে ভালো করে ঝুল ঝেড়ে জল দিয়ে ধুয়েছি। কাল রাত্রে রান্নাঘর মুছেছি, ঝাড় দিয়েছি, সমস্ত রান্নাঘরের কালকে রাত্রিবেলায় কাজগুলো সব গুছিয়ে রেখেছি। কারণ সকালবেলা সত্যি মানে একদম রান্নাবান্না করে টাইমে একদম কুলোতে পারি না যে রান্নাঘরের একটু খুঁটিনাটি কাজগুলো করব, একদম হয় না। তো সেই কারণের জন্য না এখন আমি রাত্রিবেলা করেই না সমস্ত কাজগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে রাত্রিবেলাতে মানে হয়ে গেলে গুছিয়ে কিছু যদি রাখতে পারি, তাহলে সকালবেলা অনেকটা মানে ফ্রি থাকে, যে না এই কাজটা আমার তো আর করতে হবে না, এই কাজটা আমি গুছিয়ে করে নিয়েছি। তো সেই জন্য রাত করে করে যতটা পারি কাজকর্ম আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ অনেকটা রাত অবধি আমার জেগে ভিডিও এডিটিং করতে হয়। তো তার জন্য সকালবেলা যে একেবারে সকালবেলা উঠতে পারি সেটাও না, একটু লেট হয় আমার উঠতে। তো সেই সবের কারণের জন্য না মানে কি বলবো আর, মানে রাতে কোনো কাজ গুছিয়ে রাখলে আমার অনেকটা সুবিধা হয়। আর এমনি তো নিরামিষ গ্যাস, সেটাও কোনো রকমে মুছে টুছে রেডি করে নিয়েছি। শুধু এই মানে বাসনগুলো গোছাবো, 2 বোতল খাবার জল ভরবো, এই সব খুঁটিনাটি কাজগুলো করলে আমার ওপরে কমপ্লিট। আর ওপরে গিয়ে সোজা চলে যাব ঘরটা মুছে স্নান করতে। তো স্নান টান করে চলে এলাম, আর ছেলে তো গেছে ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে। তো আমি ভাবলাম যে বেকার বেকার যদি এখন আমি শুয়ে পড়ি, আমার শরীরটা না একদম ছেড়ে দেবে। তো সেই কারণে চুল টুল আসলাম, সিঁদুর পরলাম, পরে নিয়ে দেখো এখন জামা কাপড়গুলো গুছোতে বসলাম। স্বীকৃত জামা কাপড় যাকে বলে, বিছনার চাদরটা যেহেতু আজকে চেঞ্জ করিনি, তাই বিছনার মধ্যে রেখে কোনো জামা কাপড়ই ভাঁজ করলাম না। মেঝে তো পরিষ্কার, কারণ ঘরটার সময় মুছেছি। তো সেই জন্যে ভাবলাম চলো মেঝেতে বসেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করি। তো তোমাদের দাদাভাইয়েরও প্রচুর জামা কাপড় আছে, সেগুলোকে সব আলাদা করে ওই ঘরে রেখে আসবো যেখানে ওর জামা কাপড় থাকে। আর এখানে আমার আর ছেলের জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করবো, বালিশোষার, চাদর, বিছনার, মানে প্রচুর জামা কাপড় যাকে বলে। তো চেয়ারটা ফাঁকা থাকলেও অনেকটা সুবিধা হয়, চেয়ারে একটু বসা টসা যায়। আর যদি মানে চেয়ারটা ফাঁকা না থাকে অনেক অসুবিধা হয়। আর এমনিতে তো আমার ঘরে 2টো ফ্যান ছিল, একটা ফ্যান ঠাকুর ঘরে দিয়ে দিয়েছে, আর এখন একটা ফ্যানই একটা চেয়ারের ওপর আছে। আরেকটা চেয়ার রয়েছে, সেটার মধ্যে জামা কাপড়গুলো রাখি।
আর জামা কাপড় ফাঁকা হয়ে গেলে আমিও বসি, তোমাদের মানে আমার বাবুও বসে, তো সুবিধা হয় আর কি। ঘরের মধ্যে এত ছোটো ঘরের মধ্যে 2-3টে চেয়ার রাখলে অনেকটা মানে অসুবিধাও হয়ে যায়, জামা কাপড় মানে কাজের অনেক অসুবিধা হয়। তো এদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করছি, আর ওরা সব ঠাকুরঘর থেকে এলে আমি যাব খেতে। খিদেও প্রচণ্ড পেয়েছি, সকাল থেকে শুধু চা বিস্কুটই খেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।